ওয়ার্ম ওয়েলকাম টু এমএস ক্লাসেস। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের শুরু এইভাবে। না তুমে खोने की है गम, ना तुम्हें मिलने की है गम, ना तुम्हें खोने की है गम, ना तुम्हें मिलने की है गम, तुम्हें पाकर इस जमाने को दिखा देंगे हम, तुम्हें पाकर इस जमाने को दिखा देंगे हम। তো শুরু করা যাক, কথা না বাড়িয়ে সরাসরি আজকের ক্লাসে। এর আগের ভিডিওতে আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা পেয়ে আজকে আসতে আমি বাধ্য হয়েছি, এবং তাই আপনাদেরকেও খুশি করতে এমন কিছু নিয়ে এসেছি যেটা আপনারাও কখনোই ভুলতে পারবেন না এই ক্লাস সম্পর্কে। আজকের এই ক্লাসটিতে 50টি প্রশ্ন সম্পর্কে এবং তার মডেল উত্তর সম্পর্কে আমি আলোচনা করেছি, এবং আমি বলে দেব যে কোথায় কী রকমভাবে চেঞ্জ করা যেতে পারে। তো দেরি না করে শুরু করছি। আপনাদের কাছ থেকে একটি ভালোবাসার অভাব পেয়েছি, সেটি হলো কমেন্ট পাইনি, এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রত্যেকের সহায়তা, ভালোবাসা প্রচণ্ড পরিমাণে দরকার, এবং আপনাদের আপকামিং জার্নির জন্য আমি অসংখ্য অসংখ্য শুভকামনা এখন থেকেই রাখছি, এবং পরবর্তী সময়েও আপনাদের প্রয়োজন হবে আমাকে, যেহেতু আমি অলরেডি ডিপার্টমেন্টে রয়েছি। তো আপনাদেরকে আমি এইটুকুই বলবো যে সাথে জুড়ে থাকুন। ওকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটি আজকে আমি আলোচনা করেছি এখানটায়, সেটি হলো যে প্রথমেই প্রশ্ন হতে পারে আপনার জন্য যে আপনি পুলিশে কেন আসতে চান। তো পুলিশে কেন আসতে চান এই প্রশ্নের উত্তর বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে দিতে পারে, সেই ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে আমি আপনাদেরকে বলবো যে কোনো কিছু এমন কিছু বলবেন না যেটা শুনে ইন্টারভিউইরা হাসতে পারে, বা যেমনি আমি আপনাদেরকে বলি, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই ভুলটা করে থাকে সেটা হলো যে তারা কিন্তু আমরা জানি যে এই সময় চাকরির প্রচণ্ড ক্রাইসিস, এবং যার কারণে অন্যান্য চাকরি বাকরি না পেয়ে আমরা এই চাকরিতে আসছি। কিন্তু এই জায়গায় ইন্টারভিউরা কি করছে, সরাসরি এইটুকু বলে বসছে যে ছোটবেলার থেকেই আমার পুলিশ হওয়ার স্বপ্ন ছিল, যেটা শুনে কিন্তু তাদের একটি মনের ভিতরে নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে, বা একটা হাসির মহলও তৈরি হতে পারে, কারণ ম্যাক্সিমাম ইন্টারভিউ এই কথাটা বলবে। তো আমি আপনাদেরকে বলবো আপনাদের নিজের মতন করে একটি কারণ তৈরি করতে। তাছাড়া আমি একটি লেখা এখানে লিখিয়ে দিয়েছি যেটি আমার মনে হয়েছিল। একজন শিক্ষিত বেকার যুবক হিসাবে আমি যে কোনো সরকারি চাকরি পেতে বা করতে ইচ্ছুক বা মরিয়া। এই চাকরি আমাকে ও আমার পরিবারকে আর্থিক নিশ্চয়তা দেবে, এবং এর মাধ্যমে আমি আমার পরিবার ও তার সাথে মানুষের পাশে দাঁড়াতে পারবো। পুলিশ সম্বন্ধে প্রথমেই যে কেউ নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে আসে, তাই সবাই এড়িয়ে যায় এই ধরনের চাকরিকে। তাই আমি আত্মবিশ্বাসী হয়ে এই চাকরি করতে ইচ্ছুক, যাতে করে আমি নিজেকে প্রমাণ করার সাথে সাথে মানুষের ভ্রান্ত ধারণাকেও পরিবর্তন করতে পারি, বা পরিবর্তন করার চেষ্টা করতে পারি। তো আমার মনে হয়েছে যে এই অ্যান্সারটি একটি ভালো অ্যান্সার হতে পারে, তাই আমি এটা আপনাদেরকে লিখে দিয়েছি। আরেকটা কথা আপনাদেরকে বলবো, সরাসরি কেউ বলে বসবেন না যে আমি মানুষের সেবা করতে পুলিশে জয়েন করছি। তাহলে আপনাদেরকে কিন্তু সেকেন্ড কোশ্চেন সাথে সাথেই হবে যে আপনার যদি মানুষের সেবা করারই প্রয়োজন আছে, তাহলে আপনি এনজিও জয়েন করেন, আপনি অন্যান্য কোনো সংস্থা জয়েন করেন, আপনি পুলিশেই কেন আসতে চাইছেন। অ্যাকচুয়ালি কিন্তু আমরা পুলিশে আসছি সব থেকে প্রথমে আগে নিজেদের আর্থিক নিশ্চয়তা দেওয়ার জন্য, এবং নিজেদের ফ্যামিলিকে আর্থিক নিশ্চয়তা দেওয়ার জন্য। তাই এই পয়েন্টটা কিন্তু কেউ এড়িয়ে যাবেন না। ওকে, আশা করছি আমি বোঝাতে পেরেছি। নেক্সট, সিআরপিসির ফুল ফর্ম কি? তো সিআরপিসির ফুল ফর্ম হলো ক্রিমিনাল প্রসিডিওর কোড। ওকে, কোনো অপরাধীকে বা অভিযুক্তকে গ্রেপ্তার করা থেকে কোর্টে হাজির করানোর যে প্রক্রিয়া, কোনো মামলাকে তদন্ত করার পদ্ধতি, উকিলের বিভিন্ন রকম কাজকর্ম, জজ সাহেবের বিভিন্ন রকম কাজকর্ম, এই সমস্ত কিছুই সিআরপিসিতে বর্ণনা করা হয়েছে।
1973 থেকে শুরু হয়, কিন্তু কাজ শুরু হয় 1974 সালে। ওকে, তাহলে আশা করি সিআরপিসি সম্পর্কে আমি বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে আইপিসি কি। আইপিসি কি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট কি। ওকে, তো প্রথমে আমরা জানবো আইপিসি সম্পর্কে, তারপরে ইন্ডিয়ান এভিডেন্স সম্পর্কে। আইপিসি কথাটির পুরো অর্থ হলো ইন্ডিয়ান পেনাল কোড। ওকে, ইন্ডিয়ান পেনাল কোড। 1860 সালে আইপিসি গঠিত হয় এবং এই আইপিসি তৈরির প্রথম ধারণা দিয়েছিল লর্ড ম্যাকুলে 1834 সালে। প্রথম ল কমিশন হয়েছিল এবং সেই ল কমিশন অনুযায়ী কিন্তু আইপিসির ড্রাফট তৈরি হয়েছিল। আইপিসিতে কি আছে? এখানে বিভিন্ন ধরনের অপরাধ এবং অপরাধীদের জন্য প্রাপ্ত শাস্তির ধারা বর্ণনা করা আছে। মানে কেউ যে কোনো ধরনের অপরাধ করলে সেই অপরাধটা কত নম্বর ধারা অনুযায়ী হবে এবং সেই অপরাধের জন্য অপরাধীর কত বছরের বা কত মাসের সাজা হবে তা বর্ণনা করা হয়েছে এই আইপিসিতে, যেটা কিনা 1860 সালে তৈরি করা হয়েছিল এবং সেটা এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। মানে আমরা এখন কি ধরনের অপরাধ করতে পারি সেটা 1860 সালেই বর্ণনা করা হয়ে গেছিল। ওকে, নেক্সট হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সালে সংযোজন হয়। কোনো অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংক্রান্ত আইন, কোনো অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংক্রান্ত আইন হলো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। ওকে, এইটুকু জানলেই হবে। এই ক্ষেত্রে বলে রাখি আইপিসির প্রচুর ধারা আছে ইম্পর্টেন্ট, যেমনি মার্ডার 302, অ্যাটেম্প টু মার্ডার 307, 420 তো নাম আপনারা শুনেছেন, যেরকম নাম সেরকম কাজ, অর্থাৎ চিটিং। ঠিক আছে, হাউস থেফট, বাড়িতে চুরি, বসত বাড়িতে 380, এরকম অনেক ধারা আছে যেগুলো ইম্পর্টেন্ট আছে, কিন্তু সেগুলো আলোচনা করা আমার পক্ষে এখানে সম্ভব হয়ে ওঠেনি। নিশ্চয়ই আমি আমার মক ইন্টারভিউতে এগুলো সম্পর্কে বলবো। নেক্সট হচ্ছে একজন পুলিশ অফিসারের নাম ও তার সম্বন্ধনীয় কিছু জিনিস সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে, একজন ভালো পুলিশ অফিসারের নাম এবং সম্বন্ধনীয় কিছু জিনিস। তো এই ক্ষেত্রে আমি একজন ইয়ংগেস্ট আইপিএস অফিসার, নাম সাফিন হাসান, আপনারা প্রত্যেকে ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউবে জাস্ট শুধু লিখতে হবে আপনাকে সাফিন হাসান। তো তার সম্পর্কে আমি ইনফরমেশন কালেক্ট করেছিলাম এবং আমি তার সম্পর্কে এই ইনফরমেশনগুলো এখানে লিখেছি। আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো পুলিশ অফিসারের নাম এবং তার সম্বন্ধনীয় কিছু জিনিসপত্র জেনে রাখবেন। যেমনি জন্ম হয়েছিল গুজরাটে, 1995 সালে জন্ম, পালানপুর গ্রামে, গুজরাট। এসকেএম হাই স্কুলে গিয়েছিল, এসেন্ট স্কুল অফ সায়েন্সে গিয়েছিলেন এবং তারপরে বিটেক করেছে ইলেকট্রনিক্স সর্দার বল্লভভাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সুরাট থেকে। ওকে, তো এরকমের প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে। নেক্সট, জেনারেল ডায়েরি ও এফআইআর এর মধ্যে পার্থক্য কি? তো প্রথম কথা বলি, জেনারেল ডায়েরি এর সংক্ষিপ্ত ওয়ার্ড হলো জিডিই। আমরা যে কোনো জিনিস হারিয়ে গেলে বা কারোর সম্পর্কে কোনো অভিযোগ হলে আগে প্রথমত আমরা কিন্তু জেনারেল ডায়েরিতে সেটাকে অন্তর্ভুক্ত করতে বলি। এবার যদি সেই অপরাধটা এমন হয় যে সেটা ডায়েরি যোগ্য নয়, তাহলে সেটাকে এফআইআর করা হয়। ওকে, তো এটাকে আমি এইভাবে বর্ণনা করেছি যে পুলিশের নিত্যদিনের সমস্ত কাজকর্ম, থানার সমস্ত ডে টু ডে অফিসিয়াল কাজকর্ম জিডিতে অন্তর্ভুক্ত করা হয়। ওকে, জিডিতে মানে জেনারেল ডায়েরিতে অন্তর্ভুক্ত করা হয়। তাছাড়া কোনো জিনিস বা তথ্য হারিয়ে গেলে জেনারেল ডায়েরি করা হয়ে থাকে। আচ্ছা, অপরদিকে অপরাধমূলক কাজের নালিশ হিসাবে কি করা যেতে পারে? এফআইআর করা যেতে পারে। ওকে, অপরাধমূলক কাজের নালিশ হিসাবে এফআইআর করা যেতে পারে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, ভারতীয় পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? তো ন্যাশনাল পুলিশ একাডেমি হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত এবং এটি স্থাপিত হয়েছিল 15ই সেপ্টেম্বর 1948 সালে। ভারতীয় পুলিশ একাডেমির পুরো নাম সর্দার বল্লভভাই পটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। ওকে, সর্দার বল্লভভাই পটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। যারা আইপিএস কোয়ালিফাই করেন তারা প্রথমে মুসৌরিতে ট্রেনিং করার পরে
এইখানে অবশ্যই এসে তাদেরকে ট্রেনিং করতে হয়। নেক্সট হচ্ছে র্যাফ কি। আমরা সরাসরি শুনে থাকি যে র্যাপ এসছে পাড়া গ্রামে বা হয়ে যাচ্ছে বন্ধু বান্ধবীদের মাঝে এই গল্প হয়ে থাকে। তো র্যাপ কি আজকে আমরা জানবো। র্যাপ বলতে বোঝায় র্যাপিড অ্যাকশন ফোর্স। ওকে, র্যাপিড অ্যাকশন ফোর্স। এবার তাহলে র্যাপিড অ্যাকশন ফোর্সটা কি? এটা ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর একটি বিশেষ প্রশিক্ষিত অংশ, যা দাঙ্গা জনসংখ্যা নিয়ন্ত্রণের সম্পর্কে কাজ করে। র্যাপের প্রাথমিক উদ্দেশ্য হলো দ্রুত কাজ করে সাধারণ অশান্তি, দাঙ্গা এবং অন্যান্য সম্পর্কিত সংঘর্ষগুলির সম্মুখীন হতে ক্ষমতার সাম্প্রতিক সার্থকভাবে প্রতিষ্ঠা করা। সোজা ভাষায় র্যাব হলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি অংশ, সিআরপিএফ এর একটি অংশ, যাকে বিশেষভাবে প্রশিক্ষণ করা হয় যে কোনো জায়গায় দাঙ্গা, জনসংখ্যা নিয়ন্ত্রণ দ্রুত নিষ্পত্তি করতে। ওকে, র্যাফের মটো কি? মটো হলো সার্ভিং হিউম্যানিটি উইথ সেন্সিটিভ পুলিশিং। সেন্সিটিভ যে কোনো জায়গায় সেন্সিটিভ কোনো কেস হলে সেখানে সার্ভিং উইথ হিউম্যানিটি উইথ সেন্সিটিভ পুলিশিং, তার মানে মানবিকতার সহিত সেন্সিটিভভাবে পুলিশিং করা হলো র্যাপের মটো। চার্জশিট কি? দেখো, চার্জশিট হলো কোনো অভিযোগের তদন্ত শেষ হওয়ার পর তদন্ত কর্মকর্তা মানে ইনভেস্টিগেশন অফিসার যদি প্রাথমিকভাবে নিশ্চিন্ত হয় যে ঘটনার সাথে অভিযুক্তদের সংযোগ রয়েছে বা সমৃদ্ধতা রয়েছে, এখানে ভাষাটা একটু জটিল হয়ে গেছে, মানে অভিযুক্তরা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে, তাহলে সে আদালতে উপস্থাপনের জন্য রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্ট হলো চার্জশিট। ওকে, অন্য ভাষায় বলা যেতে পারে চার্জশিট হলো একটি নিষ্পত্তির দলিল। এটি সাধারণভাবে আদালতের দিকে প্রেরিত হয় এবং এতে কোনো অপরাধের বিবাদের বিরুদ্ধে প্রমাণ শাস্তিস্বরূপ ব্যবহৃত হয়। চার্জশিটে অপরাধের বর্ণনা, অভিযুক্তি, প্রমাণ ও অভিযোগের বিরুদ্ধে অনুসন্ধানের ফলাফল উল্লেখ করা থাকে। চার্জশিটে কে কে সাজা করেছে, সাক্ষী কে কে আছেন এবং কি ধরনের সাজা তাদের হতে পারে, সমস্ত কোনো কিছুর বর্ণনা চার্জশিটে থাকে। নেক্সট কোশ্চেন, অশোক স্তম্ভ সম্পর্কে বলো। যেহেতু এটি আমাদের ন্যাশনাল এমব্লেম, তাই আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কোনো পুলিশ ইন্টারভিউর জন্য বা হয়ে যাচ্ছে যে কোনো জিডির বা আর্মির যে কোনো ইন্টারভিউর জন্য। তো অশোক স্তম্ভ সম্পর্কে প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো আনুমানিক 250 খ্রিস্টপূর্বাব্দে বারাণসীর সারনাথে অশোক স্তম্ভের উপর এই কারুকার্য করা হয়। ফলে জানুয়ারি 1950 সালের ভারতের জাতীয় চিহ্ন হিসাবে গৃহীত হয়। গর্ব, সাহস, কনফিডেন্স মানে হলো আত্মশক্তি এবং শক্তি, এই সমস্ত কোনো কিছুর প্রতীক হলো আমাদের এই অশোক স্তম্ভ। ভারতে জাতীয় প্রতীকে অশোক স্তম্ভের সিংহ মুখ রয়েছে, যা একটি অশোক স্তম্ভের শিল্প উপরে রয়েছে। সিংহের, আচ্ছা এই জায়গায় ভাষাটা কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে। সোজা ভাষায় জাতীয় প্রতীকে অশোক স্তম্ভের মুখে সিংহ রয়েছে। ওকে, এবং সিংহের মুখে 4টি এশিয়াটিক সিংহ দেখা যায়। এটা আসিয়াটিক হয়ে গেছে, এটা হবে এশিয়াটিক সিংহ দেখা যায়, যা শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসকে প্রতিনিধিত্ব করে। সিংহদের নিচের আবাকাশে হাতি, ঘোড়া, ষাঁড় এবং সিংহের মতো 4টি চিত্র রয়েছে, যা ভারতের সংস্কৃতির বিভিন্ন অংশকে প্রতিনিধিত্ব করে। স্তম্ভের শীর্ষে ধর্মচক্র রয়েছে, যা সত্যতা, নীতি এবং উন্নতির চিহ্নকে প্রকাশ করে। তোমরা যে কোনো বই থেকে এটাও পড়ে নিতে পারবে। ওকে, এছাড়া জাতীয় প্রতীক সাধারণভাবে দেশের ঐক্য, শক্তি ও সার্বভৌমত্ব এবং ঐতিহ্যবাহিত অনেক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব রেখে থাকে।
এটি সরকারি দলিল, মুদ্রা, সরকারি ভবন এবং সময়ে জাতীয় প্রতীক সাধারণভাবে প্রকাশ করা হয়ে থাকে। আপনার সবথেকে বড় শক্তি কি? তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সাবধানে এটার উত্তর আপনাদেরকে দিতে হবে। এখানে আমি এমন একটি জিনিস ব্যবহার করেছি যেটা আমার মনে হয়েছে এবং যেটা থেকে দ্বিতীয়বার কাউন্টার কোশ্চেন হওয়ার প্রশ্ন থাকে না। আমি বলেছি প্রচণ্ড দৃঢ় মানসিকতা বা ধৈর্য হলো আমার সবচেয়ে বড় শক্তি। এবার বলবে তাহলে তুমি পরীক্ষা দাও, তোমার কেমন ধৈর্য আছে তার একটা উদাহরণ দাও দেখি, কি করে এসেছো এতদিন। তাহলে তুমি কি করবে এই ক্ষেত্রে, ধরে নাও আমি যেমনি লিখেছি যে 2016 সালে আমি কম্পিটিটিভ স্টার্ট করি এবং 19 সালে পরপর 2টি চাকরি সিকিউর করেছি এবং আজকে আপনাদের মতো মানুষদের সামনে উপস্থিত হতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় পরীক্ষা। এরকমভাবে আপনারাও কিন্তু একটা গল্প বা একটা অ্যান্সার তৈরি করে রাখবেন, যেটা আপনার শক্তি হিসাবে প্রকাশ পাবে এবং আপনার ধৈর্যের শক্তিকে প্রকাশ করবে। তাছাড়া অনেকে অনেক রকমভাবেই বলতে পারেন। ওকে, আপনার দুর্বলতা কি? দুর্বলতা এমন কিছু বলবেন না যে আমি সহজে ভেঙে পড়ি বা হয়ে যাচ্ছে গিয়ে বাড়ির প্রতি টান বা মা বাবা বা আর কিছু, এমন কিছু বলা যাবে না যেটা আপনার নেগেটিভ পয়েন্ট হয়ে যাবে। তাই দুর্বলতাটাকেও এমনভাবে বলতে হবে যেটা আপনার স্ট্রং পয়েন্ট, সেটাই দুর্বলতা বলতে হবে। ওকে, তো আমি এটাকে এইভাবে বলেছি যে সহজ সরল বিশ্বাস। এটা আপনার যদি বলে যে তাহলে তো আপনি সবাইকেই বিশ্বাস করে ফেলবেন, তো স্যার ক্রিমিনালদেরকে যদি আমি 10 জনকে বিশ্বাস করি, সেই ক্ষেত্রে কিন্তু 90 জন থাকবে সাধারণ মানুষ যাদেরকে বিশ্বাস করাটা আমার খুব জরুরি, না হলে সেখান থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে। ওকে, এইভাবে অ্যান্সার দেবে। যখনই কোনো কাজ করি মন দিয়ে করি, যখন কোনো কাজ করি যতক্ষণ না সেটাকে শেষ করি অন্য কোনো কাজ করতে পারি না। ওকে, তো এই হলো আমার দুর্বলতা, আদৌ কিন্তু এটা দুর্বলতা না। আচ্ছা, আগে যে কোশ্চেনগুলোতে আমি লেখাতে একটু ভুল করেছি সেগুলো পরিবর্তন করে দেবো। ওকে, যখন পিডিএফটা কালেক্ট করবে। নেক্সট কোশ্চেন, পুলিশ কনস্টেবলের কাজ কি? দেখো, পুলিশ কনস্টেবল কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যান্য উচ্চ আধিকারিকদের কথা মতো এরও কাজ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা। ওকে, আচ্ছা, যদি বলে যে পুলিশ কনস্টেবল কি কোনো ডায়েরি লিখতে পারে, তো বলবেন যে না, পুলিশ কনস্টেবল কোনো ডায়েরি লিখতে পারে না, কোনো তদন্তের আয়ও হতে পারে না, অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার হতে পারে না এবং কাউকে গ্রেপ্তার করতে পারে না। ওকে, আচ্ছা, নেক্সট, পুলিশের কাজ কি? তো এই ক্ষেত্রে দু রকমের অ্যান্সার আছে। একটা হলো ডাইরেক্ট, যদি বলে এক কথায় উত্তর দাও যে পুলিশের কাজ কি, তো আপনি সোজা বলবেন যে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম, অর্থাৎ ক্রাইমকে প্রতিরোধ করা এবং ক্রাইমকে ডিটেক্ট করা, যে কোথায় ক্রাইম ঘটতে পারে। তাহলে এক কথায় বলবেন প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম। এবং যদি এটাকে আপনাকে এলাবোরেট করতে বলে, মানে আপনাকে একটু ভেঙে বলতে পারে, তাহলে আপনি বলবেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা হলো পুলিশের প্রধান কাজ। তাছাড়া বিপর্যয়ের মোকাবেলা ছাড়াও নানা রকম জনসাধারণমূলক কাজ এবং নৈতিক কাজও পুলিশ করে থাকে। এবার যদি বলে আপনাকে উদাহরণ দিন, তাহলে আপনি বিপর্যয় মোকাবিলার জন্য বিভিন্ন রকম ঝড় পশ্চিমবঙ্গে যেগুলো হয়েছে সেগুলোতে আমাদের পুলিশ প্রচণ্ড পরিমাণে সাহায্য করেছে। নানা রকম জনসাধারণমূলক কাজ, যেমনি বিভিন্ন রকম আপনারা দেখে থাকবেন যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং মেডিকেল চেক আপ, তাছাড়া হয়ে যাচ্ছে গিয়ে বিভিন্ন রকম মেলাতে পুলিশ তাদের ভিড় সামলানোর জন্যে যথেষ্ট সাহায্য করে থাকে। এবং নৈতিক কাজ, অনেক সময় দেখবেন অনেক ধরনের প্রকল্প বার করা হয় যেগুলো হয়ে যাচ্ছে গিয়ে সাধারণ মানুষের জন্য নৈতিকভাবে কাজ করে। এবং এই বিভিন্ন রকম প্রকল্প সম্পর্কে বেশিভাবে জানতে হলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। আমি আমার পরবর্তী ইন্টারভিউতে ক্লাসে অবশ্যই বলবো। পশ্চিমবঙ্গ পুলিশে কয়টি কমিশনারেট আছে? তো পশ্চিমবঙ্গ পুলিশে যদি কমিশনারেট সম্পর্কে আপনাকে জানতে হয়, তো পশ্চিমবঙ্গ পুলিশে কমিশনারেট আছে 6টি। ওকে, এখনো পর্যন্ত 6টি কমিশনারেট আছে। এক হলো আসানসোল দুর্গাপুর কমিশনারেট, 2 হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, 3 নম্বর হলো বিধাননগর পুলিশ কমিশনারেট, 4 নম্বর হলো হুগলি পুলিশ কমিশনারেট, 5 নম্বর হলো হাওড়া পুলিশ কমিশনারেট, 6 নম্বর হলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। ওকে,
আশা করি বোঝাতে পেরেছি। বর্তমানে আমি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত আছি। নেক্সট, যদি বলে যে কখনো জনতা কন্ট্রোল করতে হলে কি করবে, তো এমন কিছু বলা যাবে না যে যেটা নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আসে। তো প্রথমে এভাবে শুরু করতে হবে, প্রথমত সেখানকার জনতাকে বোঝানোর চেষ্টা করব মাইকিং করে। তারপরেও যদি তারা না বোঝে, তাহলে সেখানকার এমন কোনো ব্যক্তিত্ব বা অরাজনৈতিক হবে, এটা অরাজনৈতিক নেতাদের সাথে কথা বলবো, যে তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাকে বোঝানোর চেষ্টা করব। যদি তাতেও না হয়, তারপরে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। একবারে বলবে না যেন গ্যাস গান ছুড়বো, লাঠি পেটা করব, ওকে, তাহলে কিন্তু সব নেগেটিভ হয়ে যাবে। সিআইডি কি? সিআইডি কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখে থাকি, দয়া এবং আরও অনেক অফিসার আছে ওখানটায়, ভুলে গেছি। তো সিআইডি কিন্তু সবার কাছে বহুল প্রচলিত। তো সিআইডি কথাটার পুরো অর্থ হলো ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ওকে। আচ্ছা, এবার যদি বলে যে সিআইডি কি পুলিশের থেকে আলাদা না একই, তো আপনাদেরকে বলতে হবে পুলিশের একটি তদন্ত সংস্থা গুরুতর অপরাধ যেমন হত্যাকাণ্ড, রাষ্ট্রদ্রোহিতা, জালিয়াতি, প্রতারণা ও রাষ্ট্রীয় কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপরাধ তদন্ত করার জন্য এদেরকে ডাকা হয়ে থাকে। ওকে, তাহলে সিআইডি কিন্তু গুরুতর অপরাধ যেমন হত্যাকাণ্ড, রাষ্ট্রদ্রোহিতা, জালিয়াতি, প্রতারণা ও রাষ্ট্রীয় কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন অপরাধকে তদন্ত করার জন্য ব্যবহৃত হয়। এবার নেক্সট কোশ্চেন হতে পারে যে সিআইডি কি পুলিশের থেকে আলাদা? একদম নয়, সিআইডি কখনোই পুলিশের থেকে আলাদা নয়। মানুষ ভাবে যে সিআইডি আলাদা, পুলিশ আলাদা, এবং অনেক সময় মানুষ এইভাবে বোকা হয়ে যায় যে কেসটা, কোনো একটা গুরুতর কেস পুলিশের কাছ থেকে নিয়ে সিআইডিকে দিয়ে দেওয়া হয়। মানুষ ভাবে এবার সে ন্যায় বিচার পাবে। আদৌ এরকম কোনো ব্যাপার নেই। সিআইডি পুলিশেরই সদস্য, পুলিশ থেকে সদস্য বেছে নিয়ে সিআইডির টিম তৈরি করা হয়। ওকে, নেক্সট, ফৌজদারি কার্যবিধি কি, দণ্ডবিধি কি? এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি মানে সিআরপিসির কথা বলছে, দণ্ডবিধি মানে আইপিসির কথা বলছে, যেটা সম্পর্কে আমরা অলরেডি বর্ণনা করেছি। ওকে, সিআরপিসি আর আইপিসি। ওকে, বাকিটা তোমরা এখান থেকে পড়ে নিও। এফআইআর কি? তো এফআইআর কথার অর্থ হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর এর পুরো নাম হলো ফার্স্ট, এফআইআর এর পুরো নাম এফ থেকে ফার্স্ট, আই থেকে ইনফরমেশন, আর থেকে রিপোর্ট। তো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হলো প্রাথমিক তথ্য বিবরণের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ যা ঘটনা ঘটেছে সেটাকে সংক্ষিপ্তভাবে একটি কাগজের মধ্যে লিখে বা মৌখিকভাবে কোনো একজন পুলিশ অফিসারের সামনে বর্ণনা করা হলো এফআইআর এর ফার্স্ট রূপ, প্রাথমিক কাজ। ধীরে ধীরে তারপরে ইনভেস্টিগেশন অফিসার খুঁজে বার করবে যে আরও কি ঘটনা ঘটেছে বা কি ঘটেনি। অপরাধের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা অপরাধ সম্পর্কে জানে এমন ব্যক্তি এফআইআর দায়ের করতে পারে। অর্থাৎ কি হলো, কোথাও একজন চুরি করে পালালো, আপনি দেখলেন, আপনি এফআইআর করতে পারেন। অথবা আপনারই কোনো জিনিস চুরি হয়ে গেল, তাও এফআইআর করতে পারেন। আপনাকে কেউ মারধর করেছে, সেক্ষেত্রে আপনি এফআইআর করতে পারেন। অথবা কাউকে কেউ মারধর করেছে, সেক্ষেত্রেও আপনি এফআইআর করতে পারেন। ওকে, বা সেই ব্যক্তি এফআইআর করতে পারে। তাহলে এক্ষেত্রে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা অপরাধ সম্পর্কে জানে এমন ব্যক্তি এফআইআর দায়ের করতে পারেন। সার্চ ওয়ারেন্ট কি? আমরা টিভিতে দেখে থাকি অনেক সময় বড় বড় নেতাদের বাড়িতে ডাইরেক্ট প্রচুর কিছু অফিসার চলে আসে এবং সব দরজা জানলা লাগিয়ে দেয় বা দরজা লাগিয়ে দেয়, কাউকে ঢুকতে দেয় না, সবাইকে চুপ করিয়ে বসিয়ে রাখে এক জায়গায়, দিয়ে সার্চ করতে শুরু করে। তো সার্চ ওয়ারেন্ট, সেই সার্চ ওয়ারেন্ট সম্পর্কেই পড়ব। কোনো তদন্ত বা পরিচালনা বা অপরাধ দমনের প্রয়োজনে কোনো জায়গা থেকে অপরাধমূলক জিনিস উদ্ধারের জন্য ওই জায়গায় প্রবেশ করে
তা তল্লাশির জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক, এই যে মাস্ট, ম্যাজিস্ট্রেট কর্তৃক লিখিত অনুমতিকে সার্চ ওয়ারেন্ট বলে। ম্যাজিস্ট্রেট যতক্ষণ না সার্চ ওয়ারেন্ট দেবে ততক্ষণ কেউ কিন্তু কারোর বাড়িতে গিয়ে র্যান্ডমলি সার্চ করতে পারেন না। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে সার্চ করতে গিয়ে যেন বাড়ির আলমারি, কাঁচ, দরজা, জানলা এসব এবং নাগরিকের মৌলিক অধিকার সব যেন খর্ব না করে ফেলে। ওকে, আচ্ছা, নেক্সট, সিভিল ডিফেন্সের কাজ কি? তো সিভিল ডিফেন্সের কাজ হলো যে কোনো দুর্যোগের আগে, সময় ও পরে দুর্যোগ ব্যবস্থাপনার কাজে সাহায্য করা হলো সিভিল ডিফেন্সের কাজ। ওকে, যে কোনো দুর্যোগের সময়, আগে এবং পরে, মানে ধরে নাও ঝড় আসতে চলেছে 2-3 দিন পরে, তাহলে এখন থেকেই ব্যবস্থাপনা নিতে হবে। ঝড়ের সময় ব্যবস্থাপনা নিতে হবে এবং ঝড়ের পরেও কিন্তু ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এনসিসির পুরো নাম কি? এনসিসি কথাটির পুরো নাম হলো ন্যাশনাল ক্যাডেট কর্পস। ওকে, ন্যাশনাল ক্যাডেট কর্পস। এনসিসির হেডকোয়ার্টার হলো নিউ দিল্লি। মোটো হলো একতা ও অনুশাসন। 1948 সালের 16ই জুলাই এনসিসি শুরু হয়েছিল। এইটা এখানে ভুল আছে। এনসিসির বর্তমান প্রধান কে সেটা আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। উদ্দেশ্য কি ছিল এনসিসি তৈরি করার, কেন তৈরি করেছিল? ভারতীয় আর্মি, নেভি বা সেনার কমতি পূরণ করার জন্য। কখনো যদি ভারতীয় আর্মিতে, নেভিতে বা সেনাতে কমতি পড়ে তাহলে কিন্তু এনসিসি থেকে লোককে ডেকে নেওয়া হবে। ওকে, পুলিশ কথাটির পুরো অর্থ কি? দেখো এখানে দু রকমের অর্থ আমি লিখেছি। আমার মনে হয় সব থেকে পারফেক্ট হলো এইটি। তবে যদি ভেঙে ভেঙে কখনো কোনো ওয়ার্ডের কোনো পার্টিকুলার অক্ষরের যদি জিজ্ঞেস করে তাহলে আপনারা উপরেরটা বলতে পারেন, না হলে আপনারা পুলিশ কথার অর্থ জিজ্ঞেস করলে ডাইরেক্ট নিচেরটি বলবেন। পুলিশ কথার অর্থ হলো পাবলিক অফিসার ফর লিগাল ইনভেস্টিগেশন, পাবলিক অফিসার ফর লিগাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল এমার্জেন্সি। ওকে, পাবলিক অফিসার ফর লিগাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল এমার্জেন্সি হলো পুলিশের ফুল ফর্ম। তবে পি থেকে পোলাইট, ও থেকে ওবিডিয়েন্ট, এল থেকে লয়াল, আই থেকে ইন্টেলিজেন্ট, সি থেকে কারেজাস, ই থেকে এফিসিয়েন্ট, এইরকমও একটি ফুল ফর্ম কিন্তু প্রচলিত রয়েছে। তাহলে কখনো যদি বলে যে পুলিশের পি থেকে কি হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বলতে পারেন যে স্যার পোলাইট, ও থেকে ওবিডিয়েন্ট, এল থেকে লয়াল, আই থেকে ইন্টেলিজেন্ট, সি থেকে কারেজাস, ই থেকে এফিসিয়েন্ট, এরকম একটি ফুল ফর্ম আমরা জানি। তবে এর অ্যাকচুয়াল ফুল ফর্ম পাবলিক অফিসার ফর লিগাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল এমার্জেন্সি, যেটা আপনাদেরকে গুগলে দেখাবে। নেক্সট কোশ্চেন, সিআরপিসি কি? সিআরপিসি আমরা আগে পড়েছি, এখানে পড়ব 144 সিআরপিসি কি। আমরা সবাই জানি যে মাঝে মধ্যেই আমরা দেখি যে ঝামেলার সময় 144 ধারা জারি করা হয়ে থাকে। তাই 144 ধারাটা কি সেটা আমরা জানবো। এখানে শান্তি হবে, শান্তি। ওকে, শান্তি ব্যবস্থা বজায় রাখার জন্য এই ধারা ডিএম দ্বারা জারি করা হয়। সেই অঞ্চলে 4 জন বা তার বেশি লোক জমায়েত হতে পারবে না, কোনো হাতিয়ার আনতে বা নিয়ে যেতে পারবে না। এটাই হলো 144 সিআরপিসি। এটা ইলেকশনের সময় প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং অন্যান্য সময়ও 144 জারি হতে পারে। জিরো এফআইআর কি? জিরো এফআইআর, জিরো এফআইআর হলো, এফআইআর তো শুনেছি, জিরো এফআইআর কি? ধরে নেন আপনার বাড়ি হচ্ছে গিয়ে কলকাতাতে, আপনি এখন থাকছেন বোম্বে, তাহলে আপনার লোকাল পুলিশ স্টেশন হচ্ছে গিয়ে কলকাতার কোনো একটি পুলিশ স্টেশন, কিন্তু আপনি আপনার কোনো ক্রাইম হলো, সেটা আপনি এফআইআর দায়ের করালেন কোথায়? বোম্বেতে। যেটা আপনার বাড়ির এখানে ক্রাইম হয়েছে, কিন্তু এখানে আপনি দায়ের করাতে না পেরে বোম্বেতে গিয়ে দায়ের করিয়েছেন। তখন সেই বোম্বে পুলিশ সেই এফআইআরটিকে গ্রহণ করে এফআইআর রূপে এবং তাকে বলা হয় জিরো এফআইআর। পরবর্তীতে সেখানকার পুলিশরা যদি মনে করেন যে এফআইআরটিকে আপনার পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবেন, তাহলে কিন্তু তারা পাঠাতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনাকে চাকরিটা কেন দেবো? বাইরে তো আরও ক্যান্ডিডেট বসে আছে, আপনাকেই কেন দেবো? এই উত্তরটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে আপনাদেরকে। এগুলো কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে দেবো যদি আপনারা আমার সাথে মক ইন্টারভিউ করেন। আমি কাজটিকে কাজ হিসাবে দেখব না, এর মাধ্যমে কর্মজীবনের পরিতৃপ্ততা অর্জন করব। ওকে,
আশা করছি উল্লেখযোগ্য সফলতাও অর্জন করব। এই চাকরিটা অনেকটা রোমাঞ্চকর এবং আমি প্রতিটা পদক্ষেপ অনুকূল ও প্রতিকূল পরিস্থিতির সাথে কাজ করতে আগ্রহী এবং অভ্যস্ত। আমি চাকরিটার জন্য প্রয়োজনীয় সব রকম ধাপে উত্তীর্ণ হয়েছি এবং যথাযথ উপায়ে আমি অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করি যে আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষদের সম্মুখীন হতে পেরেছি বলে নিজেকে যোগ্য মনে করি। ওকে, তো এরকমভাবে গুছিয়ে কিন্তু আপনাকে বলতে হবে যে বাকি ক্যান্ডিডেটদের মতো কিন্তু আমি এটাকে একটা চাকরি দেখছি না, আমি এখানে আমার কর্মজীবনের এনজয়মেন্ট খুঁজে পাচ্ছি এবং এখানে আমি উল্লেখযোগ্য সফলতাও অর্জন করব বলে আশা রাখি। চাকরিটা অনেকটা রোমাঞ্চকর, প্রতিটা পদক্ষেপে অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতির সাথে কাজ করতে আগ্রহী এবং অভ্যস্ত। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে যে অভ্যস্ত। আচ্ছা, তারপর তারপর হচ্ছে গিয়ে এবং প্রতিটা পদক্ষেপে প্রতিটা ধাপে আমি সফলভাবে উত্তীর্ণ হয়ে আপনাদের মতো মানুষদের কাছে উপস্থিত হতে পারি। জ্ঞানীগুণী না বললেও ভালো, বলতে গেলে আবার হয়ে যাচ্ছে গিয়ে কেউ আলাদা রকমভাবেও নিতে পারে। তো বলবেন আপনাদের মতো মানুষদের সম্মুখীন হতে পেরে নিজেকে যোগ্য বলে মনে করি। ওকে, নেক্সট হচ্ছে সাইবার ক্রাইম কি? সাইবার ক্রাইম দমনে পুলিশের ভূমিকা কি? তো এই ক্ষেত্রে অনেক কিছু ভূমিকা আছে, সেটা তোমরা সাজিয়ে লিখবে। অসুবিধা হলে আমাকে বলতে পারো কমেন্টে, আমি পরবর্তীতে আরও ভালো করে লিখিয়ে দেবো। আমি শুধু এখানে সাইবার ক্রাইম সম্পর্কে বর্ণনা করেছি। তো সাইবার ক্রাইম সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমি এখানে যেটা বলেছি সেটা হলো যে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো অপরাধ সংগঠিত হলে তাকে সাইবার ক্রাইম বলবো। ওকে, সাইবার ক্রাইম হলো এমন একটি অপরাধ যেখানে মূলত কম্পিউটার বা অন্য যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার করা হয় এবং অপরাধীরা বিশ্বব্যাপী অপরাধে ইন্টারনেট ব্যবহার করে। বর্তমান দিনে সাইবার ক্রাইম একটি জ্বলন্ত সমস্যা। ওকে, তো আপনাকে বলতে পারে যে সাইবার ক্রাইম দমনের কয়েকটি উপায় বলো। তো আপনারা কমেন্টে আমাকে জানান দেখি যে হয়ে যাচ্ছে গিয়ে সাইবার ক্রাইম দমনে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো পুলিশ ইন্টারভিউর জন্য, সেটা হলো বাড়ির থেকে দূরে পোস্টিং দিলে কিভাবে বাড়ি ও চাকরিটা সামলাবেন। তো এই উত্তরটাও কিন্তু ভেবে চিন্তে খুব সাবধানে দিতে হবে আপনাদেরকে। বলবে আমি জেনে শুনেই এই চাকরিতে যোগদান করতে চাই, আমি জানি যে আমার পোস্টিং দূরে পড়তেই পারে। সবাই যদি এরকমই চিন্তা ভাবনা রাখে তাহলে চাকরির গুণগত মান ও ভারসাম্য বিঘ্নিত হবে এবং তার সাথে বিঘ্নিত হবে আমাদের আইন শৃঙ্খলাও। সবাই যদি বলে আমি পুলিশে জয়েন করব না, কারণ হয়ে যাচ্ছে কি দূরে পোস্টিং হবে, অনেক ডিউটি, আর্মিতে জয়েন করব না, তাহলে আমাদের দেশকে কে রক্ষা করবে এবং আমাদের ইন্টারনাল যে আইন শৃঙ্খলা সেটাকে পুলিশ রক্ষা করে। তাই এই ধরনের প্রশ্নের উত্তর এইভাবে আপনাকে দিতে হবে। আমি একদিকে মানসিকতা তৈরি করছি পরিবারকে এবং নিজেকে আর্থিকভাবে সাহায্য করার জন্য বা স্টেবিলিটি বা নিশ্চয়তা দেওয়ার জন্য এবং তার সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাহলে এক্ষেত্রে আমাকে কিছুটা স্বার্থহীন হতেই হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, রেভিনিউ ডিস্ট্রিক্ট ও পুলিশ ডিস্ট্রিক্ট কি? দেখো, রেভিনিউ ডিস্ট্রিক্ট হলো আমরা যে ধরনের ডিস্ট্রিক্টে এখন বসবাস করছি সেটা হলো রেভিনিউ ডিস্ট্রিক্ট। সেখানকার একজন প্রধান হলো ম্যাজিস্ট্রেট। আর পুলিশ ডিস্ট্রিক্ট কি? পুলিশ ডিস্ট্রিক্ট হলো পুলিশ তার কাজের সুবিধার জন্য তার জায়গাগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নেয় এবং সেই ডিস্ট্রিক্টগুলোকে পুলিশ ডিস্ট্রিক্ট বলে। এখানে কিন্তু কোনো রকম ম্যাজিস্ট্রেট থাকে না। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। পশ্চিমবঙ্গের সিভিল ডিফেন্সের কিছু প্রধান কাজ উল্লেখ করো। একটু আগেই সিভিল ডিফেন্সের কাজ সম্পর্কে আমরা আলোচনা করেছি, তাও এক্ষেত্রে আমরা আলোচনা করব বিশেষ বিশেষ কাজ। বন্যার ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে বন্যাতে সাহায্য করা, গঙ্গাসাগর মেলায় ভিড় সামলাতে সাহায্য করা, প্রধান প্রধান উৎসব উদযাপনে সাহায্য করা, দুর্যোগের সময় সাহায্য করা, এছাড়া ত্রাণ উদ্ধার কার্য এবং প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে সাহায্য করা। ওকে, খুব সুন্দরভাবে এগুলো লিখে নিতে পারো বা পিডিএফটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারো। ওসি এবং আইসির মধ্যে পার্থক্য কি? আমরা এটা বরাবরই শুনে থাকি, ওসি এবং আইসি। দেখো, ওসি কথাটার অর্থ হলো অফিসার ইনচার্জ। ওকে, মানে কোনো একজন থানার ভারপ্রাপ্ত আধিকারিক হলেন অফিসার ইনচার্জ। সেটা ওসিও হতে পারেন, আইসিও হতে পারেন। এবার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে একজন সাব ইন্সপেক্টর অর্থাৎ 2 স্টার। ওকে, একজন সাব ইন্সপেক্টর যদি কোনো থানার ভারপ্রাপ্ত আধিকারিক হন তাহলে সেক্ষেত্রে সেই থানাকে ওসি থানা বলা হয়ে থাকে। এবং যদি কোনো ইন্সপেক্টর
ওকে, ও সাব ইন্সপেক্টর থেকে প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হন। যদি কোনো ইন্সপেক্টর কোনো থানার ভারপ্রাপ্ত আধিকারিক হন, তাহলে সেক্ষেত্রে সেই থানাকে আইসি থানা বলা হয়ে থাকে। ওকে, আইসি থানা বলা হয়ে থাকে। ওকে, সার্কেল ইন্সপেক্টর বা সিআই কি? দেখো, সার্কেল ইন্সপেক্টর বা সিআই হলেন একজন ইন্সপেক্টর। ইনি হলেন 2-3টে থানার দেখাশোনার দায়িত্বে, মানে 2-3টে থানাকে নিয়ে একটি সার্কেল তৈরি হয় এবং সেই সার্কেলের দেখাশোনার দায়িত্বে একজন ইন্সপেক্টরকে নিয়োগ করা হয়, তাকে সিআই বা সার্কেল ইন্সপেক্টর বলা হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে ম্যাজিস্ট্রেট কয় প্রকার? আপনাকে অবশ্যই জানতে হবে। ম্যাজিস্ট্রেট 2 ধরনের, একটা হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, একটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারা? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হলো ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে বিডিও, এসডিও, ওকে, এরা হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এবং দ্বিতীয়টি হলো যেমনি ডিএম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং দ্বিতীয়টি হলো কোনো কোর্টের জাজ, এখানে জাজ হয়ে গেছে, ক্ষমা করবেন, জাজ বা বিচার বিভাগীয় আধিকারিক। কোনো কোর্টের জাজ বা বিচার বিভাগীয় আধিকারিক হলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। ওকে, বাটালিয়ন কি? দেখো, বাটালিয়ন শব্দটি বাংলায় হলো বাটালিয়ন। ওকে, ব্যাটালিয়ন কথাটির বাংলা অর্থ হলো বাটালিয়ন। এটি সামান্য সহজ ভাষায় যদি আমি বলি, এগুলো কিচ্ছু দরকার নেই, এটি অনুশীলন, যুদ্ধপরাধ বা অন্যান্য কার্যক্রমের জন্য একটি বড় পোষ্য একক হতে পারে। মানে সেনাবাহিনীর একটি বিশেষ অংশকে ট্রেন করা হয় বিভিন্ন রকম যুদ্ধপরাধ বা অন্যান্য কার্যক্রম মোকাবিলার জন্য। বাটালিয়ন সাধারণভাবে বিভিন্ন কোম্পানি বা একাডেমি থেকে তৈরি হয়, একটি সেনাবাহিনীর অংশ হিসাবে কাজ করে, একটি সেনা বা পুলিশ বিভাগের প্রতি স্বায়ত্তশাসিত ইউনিটের নিয়ন্ত্রণে থাকতে পারে। ওকে, মানে এরা হচ্ছে গিয়ে পুলিশেরই বা বিভিন্ন রকম ফোর্সের অংশ হতে পারে। এদেরকে বিশেষভাবে ট্রেন করা হয় যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য। আচ্ছা, র কি? র কিন্তু আমরা বিভিন্ন সিনেমাতে দেখে থাকি। ভারতের গুপ্তচর সংস্থা হলো র এবং পাকিস্তানের হলো আইএসআই। ওকে, তাহলে র এর পূর্ণরূপ বেঙ্গলিতে হলো রাষ্ট্রীয় অনুকূল বিজ্ঞান সংস্থা। রাষ্ট্রীয় অনুকূল বিজ্ঞান সংস্থা। ইংরেজিতে হলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। ওকে, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। ভারতীয় গোয়েন্দা সেবা বা গোয়েন্দা সেবা প্রতিষ্ঠান, এটি ভারতীয় সরকারের বিশেষ গোয়েন্দা বা খুফিয়া কর্মকাণ্ডে যুক্ত হয়ে কাজ করে। রয়ের গোয়েন্দা তদন্ত, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন কাজ করা হয়, মানে রাষ্ট্রকে বাইরের দেশ থেকে কোনো রকমের থ্রেট আসছে কিনা বা তাদের হাত থেকে বাঁচাতে হবে কিনা বা সেই সংক্রান্ত সমস্ত খবরাখবর র থেকে কিন্তু কালেক্ট করে ভারত সরকার। 1968 সালে রামেশ্বরনাথ কাউ এই কে প্রতিষ্ঠা করেছিলেন, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে এএসপিএ, আসপা কি? আসপা খুব ডেঞ্জারাস একটা আইন। ওকে, এটা সম্পর্কে তোমরা একটু জানলে পরে ইন্টারেস্টেড হবে, দেখবে যে ভারতের কিছু কিছু জায়গায় মানুষের উপরে কীরকম ধরনের আইন প্রচলিত রয়েছে। আমরা তো অনেক ভালো আছি। দেখবেন আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ভারতীয় আর্মড ফোর্সেসকে স্পেশাল পাওয়ার দিয়ে রেখেছে কিছু কিছু এলাকায় হয়ে যাচ্ছে গন্ডগোল দমন করতে, যেখানে দেখা মাত্রই তাকে গুলি করতে পারে। ভারতীয় সংসদ দ্বারা 1958 সালে এই আইনটি চালু করা হয়েছিল অভ্যন্তরীণ গন্ডগোলযুক্ত জায়গাগুলির ক্ষেত্রে, যেমন আসাম, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও মিজোরাম, এই সমস্ত অঞ্চলে এই আসপাকে চালু করা হয়েছিল। খুব নিরীহ একটি আইন। ভারতের জাতীয় পতাকা সম্পর্কে কিছু বলো। তো এই কোশ্চেনটা সম্পর্কে আমি আর ডিটেলসে কিছু বলছি না, তোমরা জাতীয় পতাকা সম্পর্কে ডিটেলস কালেক্ট করে নেবে। ওকে, শুধু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে উল্লেখ করব। সেটা হলো 1931 সালের করাচি অধিবেশনে চরকা চিহ্নিত জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। ওকে, 1907 সালের 22শে আগস্ট জার্মানির স্টুটগার্ট শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজবাদী কংগ্রেসের যোগদানকারী মাদাম কামা হলুদ ও সবুজ বর্ণিত লাল হলুদ ও সবুজ বর্ণিত রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করে বন্দে মাতরম লেখা ছিল। এটাই ছিল ভারতের প্রথম জাতীয় পতাকা। জাতীয় পতাকার নকশা নেওয়া হয়েছে জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে। এর নকশা করে পিঙ্গালি ভেঙ্কাইয়া। ওকে, অন্ধ্রপ্রদেশের পিঙ্গালি ভেঙ্কাইয়া। তোমরা কমেন্টে জানাও যে জাতীয় পতাকা
যে তিনটি রং আছে, তিনটি রং আমাদেরকে কি বর্ণনা করে, এবং জাতীয় পতাকা আমাদের ভারতে কবে গৃহীত হয়, ভারতীয় সংসদ দ্বারা কবে গৃহীত হয়। ওকে, জাতীয় পঞ্জিকা, ন্যাশনাল ক্যালেন্ডার অবশ্যই জানতে হবে। ঠিক ঠিক আছে। তো ন্যাশনাল ক্যালেন্ডার হলো ডক্টর মেঘনাথ সাহার নেতৃত্বে ভারত সরকার জাতীয় পঞ্জিকা কমিশন গঠন করেছিলেন, এবং এই পঞ্জিকা কমিশনের সুপারিশ ক্রমে 1957 সালের 22শে মার্চ জাতীয় পঞ্জিকা চালু হয়। 78 খ্রিস্টাব্দ থেকে প্রচলিত শকাব্দ অনুযায়ী 1363 বঙ্গাব্দের 8ই চৈত্রতে প্রবর্তিত নতুন পঞ্জিকায় এক চরিত্রকে শকাব্দ ধরা হয়েছে। এর প্রথম দিন হলো একই চরিত্র, এটা চরিত্র হবে না, সরি, এক চৈত্র। ওকে, এক চৈত্র, বাংলায় যে চৈত্র মাস, এক চৈত্র, ঠিক আছে, এক চৈত্র প্রথম মাস চৈত্র হবে, ঠিক আছে, এবং শেষ মাস ফাল্গুন। সাধারণভাবে ইংরেজির 21শে মার্চ, এবং সংশ্লিষ্ট বছরটি যদি লিপ ইয়ার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 21শে মার্চ না হয়ে 22শে মার্চ হচ্ছে গিয়ে জাতীয় পঞ্জিকার প্রথম দিন। জাতীয় প্রতীক সমূহ সবকটা আলোচনা করার কোনো প্রয়োজন নেই। জাতীয় প্রতীক হিসাবে আমাদের যে কটা লাগবে সে কটা পড়বো। জাতীয় প্রতীক পড়বো আমরা, সেটা হলো অশোক স্তম্ভ বা অশোক চক্র। জাতীয় মন্ত্র সত্যমেব জয়তে। জাতীয় ধ্বনি জয় হিন্দ। জাতীয় স্তোত্র বন্দে মাতরম। জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে। ওকে, নিশ্চয়ই ছোটবেলা মনে পড়ছে। পতাকা সম্পর্কে জানবো। জাতীয় জনক কে আছে জানবো। আচ্ছা, জাতীয় নদী গঙ্গা, জীবাণু দরকার নেই। জাতীয় ফল আম। জাতীয় পশু বাঘ। আচ্ছা, জাতীয় মুদ্রা হচ্ছে গিয়ে ভারতীয় রুপি। আর কিছু দরকার নেই। কিছু পুরো নাম, এগুলো কিন্তু সবকটা জানতে হবে। প্রথম হলো আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। ওকে, আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ডিসিপি, এগুলো সব পুলিশ টার্ম, ডেপুটি কমিশনার অফ পুলিশ। এসিপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। ডিজি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। ডিজি হলো পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদ। ওকে, তোমরা কমেন্টে জানাও যে জেলার সর্বোচ্চ পদ কাকে বলে। এডিজিপি, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। ওকে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। ডিএসপি, এটা কিন্তু আমরা প্রায় শুনে থাকি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ওকে, সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। সিবিআই, এটাও কিন্তু আমরা শুনে থাকি, ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো। ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো। ওকে, একটু দেখে নেবে ক্রাইম না ক্রিমিনাল হবে, আমি যদি কোনো ভুল করে থাকি কমেন্টে জানিয়ে দেবে। এসএসবি, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ওকে, এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হলো কোনো একটি জেলার সর্বোচ্চ পদ পুলিশের ক্ষেত্রে। এসডিপিও, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। ওকে, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, এটাই কমিশনারেটের ক্ষেত্রে কিন্তু এসিপি হয়ে যায়। আচ্ছা, সিআই এর আগেও বলেছি, সার্কেল ইন্সপেক্টর। এসআই, সাব ইন্সপেক্টর। এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো। বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তাড়াহুড়ো করে বলতে গিয়ে একটু ভুল বলে ফেলেছি। আচ্ছা, সিভিক ভলেন্টিয়ার কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখবে চাকরি করতে গিয়ে। হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ ভলেন্টিয়ার আমাদের। ওকে, পশ্চিমবঙ্গ পুলিশের কাজের সহায়তার জন্য 2013 সালে কিছু ভলেন্টিয়ার নিয়োগ করা হয়, যারা পশ্চিমবঙ্গ পুলিশকে ভলেন্টিয়ারলি সাহায্য করার জন্য নেওয়া হয়েছিল। ওকে, 2013 সালে পশ্চিমবঙ্গ পুলিশের কাজের সহায়তার জন্য কিছু ভলেন্টিয়ার গ্রহণ করা হয়েছিল, এরা সিভিক ভলেন্টিয়ার নামে পরিচিতি। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বর্তমানে পশ্চিমবঙ্গে পুলিশে কতগুলি থানা আছে, কতগুলি পুলিশ ডিস্ট্রিক্ট আছে, এবং কতগুলি মহিলা থানা আছে? তো অ্যাকর্ডিং টু গুগল, 4 ডিসেম্বর 2023 অনুযায়ী 696টা থানা আছে। যদি কোনো থানা বেড়ে থাকে তোমরা খোঁজ নিয়ে নেবে। বর্তমানে পুলিশ ডিস্ট্রিক্টের সংখ্যা হচ্ছে 28টি, এবং বর্তমানে মহিলা থানার সংখ্যা হলো 40টি। ওকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার কোথায়? ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার হলো ডাইরেক্টরেট, পুলিশ ডাইরেক্টরেট ভবানী ভবন। ওকে, পুলিশ ডাইরেক্টরেট ভবানী ভবন।
এটি আলিপুর পুলিশ লাইন, কলকাতা 7,27,000 অবস্থিত। পশ্চিমবঙ্গ পুলিশ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1861 সালে। মোটো কি? উই কেয়ার উই ডেয়ার। ওকে, উই কেয়ার উই ডেয়ার। কলকাতা পুলিশ কবে গঠিত হয়? তো কলকাতা পুলিশ গঠিত হয় বন্ধুরা 1856 সালে। কলকাতা পুলিশ গঠিত হয়, এটি ভারতের সব থেকে প্রথম পুলিশ কমিশনারেট। এখন যে 6টা পুলিশ কমিশনারেট আছে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষে অন্যান্য পুলিশ কমিশনারেট আছে, কিন্তু সব থেকে প্রথম পুলিশ কমিশনারেট হলো কলকাতা পুলিশ কমিশনারেট। ওকে, এবং কলকাতা পুলিশ কমিশনারেটের পোশাক হচ্ছে সাদা। মোটো কি? উইথ ইউ অলওয়েজ, সর্বদা তোমার সাথে, উইথ ইউ অলওয়েজ। ওকে। পশ্চিমবঙ্গ পুলিশ কয়টি ভাগে বিভক্ত? তো পশ্চিমবঙ্গ পুলিশ প্রধানত দুটি ভাগে বিভক্ত। একটি জেলা নিয়ে কলকাতা পুলিশ, মনে রাখবে পশ্চিমবঙ্গে 23টি জেলা, তার মধ্যে 1+22 হলো ডিভিশন। একটা জেলা নিয়ে কলকাতা পুলিশ এবং বাকি 22টি জেলা নিয়ে কিন্তু ডাব্লিউবিপি গঠিত, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ গঠিত। নেক্সট হচ্ছে গিয়ে আচ্ছা, পশ্চিমবঙ্গ পুলিশের কয়টি জোন আছে? তো পশ্চিমবঙ্গ পুলিশের বন্ধু 3টি জোন আছে বন্ধু, ভাই দিদি দাদা। ওকে, 3টি জোন আছে। 3টি জোন কি? একটা হলো নর্থ বেঙ্গল জোন, আচ্ছা, সাউথ বেঙ্গল জোন, কে কোন জোনে পড়ছে অবশ্যই জেনে নেবে, ওয়েস্টার্ন জোন। তাহলে 3টে জোন হয়ে গেল। প্রথমে আলোচনা করেছি নর্থ বেঙ্গল জোন। দেখো, নর্থ বেঙ্গল জোনে আবার 4টি রেঞ্জ আছে। রেঞ্জ, কে কোন রেঞ্জে পড়ছো সেটাও দেখে নেবে। তো এবং সেই রেঞ্জের ডিআইজি কে আছেন গুগল সার্চ করে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু সেটা জেনে যাবে অবশ্যই। তো নর্থ বেঙ্গল জোনে 4টি রেঞ্জ, একটা হলো দার্জিলিং রেঞ্জ, একটা হলো জলপাইগুড়ি রেঞ্জ, একটা হলো দিনাজপুর রেঞ্জ, একটা হলো মালদা রেঞ্জ। এবার কোন রেঞ্জের অন্তর্গত কোন কোন ডিস্ট্রিক্ট আছে? তো দার্জিলিং রেঞ্জের অন্তর্গত দার্জিলিং আর কালিম্পং, জলপাইগুড়ির আন্ডারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুরের আন্ডারে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, মালদার আন্ডারে মালদা। ওকে। সাউথ বেঙ্গল জোন, সাউথ বেঙ্গল জোনে 3টি রেঞ্জ আছে, একটা হলো বর্ধমান, একটা মেদিনীপুর, একটা বাঁকুড়া। তো বর্ধমান রেঞ্জের আন্ডারে যেই যে জেলাগুলি আছে সেগুলো হলো হুগলি, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, অর্থাৎ 4টে। ওকে, বর্ধমানের আন্ডারে 4টা, মেদিনীপুরের আন্ডারে 3টা, বাঁকুড়ার আন্ডারে 2টো। মেদিনীপুরের আন্ডারে হচ্ছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া। ওয়েস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোনের আন্ডারে আছে 2টি রেঞ্জ, একটা হলো প্রেসিডেন্সি আর একটা হলো মুর্শিদাবাদ। প্রেসিডেন্সির আন্ডারে হলো হাওড়া, আলাদা একটি জেলা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, আলাদা আলাদা 2টি জেলা, অর্থাৎ 3টি আছে। আর মুর্শিদাবাদ রেঞ্জের আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ। ওকে, তো রেঞ্জের যে হেড সে কে তোমরা কমেন্টে জানাও, এবং প্রত্যেকটা রেঞ্জের যে হেড আছেন নিজের নিজের রেঞ্জের হেডকে অবশ্যই জেনে যাবেন। ওকে, এবং কে কোন জোনে পড়ছেন অবশ্যই দেখে যাবেন। এক্ষুনি বলে দিয়েছি পশ্চিমবঙ্গ পুলিশের রেঞ্জের সংখ্যা কয়টি। তো মোট 9টি রেঞ্জ আছে। এই 9টি রেঞ্জের মধ্যে 22টি জেলা কিন্তু অন্তর্ভুক্ত, কারণ একটি জেলা নিয়ে কলকাতা পুলিশ গঠিত। জোনের প্রধানকে কি বলে? জোনের প্রধানকে বলা হয় ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ওকে, আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। প্রত্যেকে নিজের জোনের আইজিপির নাম জেনে যাবেন, এবং যে কোনো নাম বলার আগে মাননীয় কথাটা যুক্ত করবেন। ওকে, বা রেসপেক্টেড যুক্ত করবেন, বা শ্রদ্ধেয় যুক্ত করবেন। তারপরে হয়ে যাচ্ছে গিয়ে রেঞ্জের প্রধানকে কি বলে? তো রেঞ্জের প্রধানকে বলে ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। ওকে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। ডিস্ট্রিক্টের প্রধানকে কি বলে? একটু আগেই বলেছি আমি, ডিস্ট্রিক্টের প্রধানকে বলা হয় এসপি, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ওকে, এরপরে আমি যেটা এখানটায় করেছি সেটা হলো পুলিশ হায়ারার্কিটা ছোট্ট করে বলার চেষ্টা করেছি, কারণ আমাদের অনেকে হয়তো অনেক হায়ারার্কি এখানে দেবে, কিন্তু এখানে আমি যে হায়ারার্কিটা দিয়েছি সেটা বর্তমানে অস্তিত্ব আছে। দেখো, হোমগার্ড তো আমাদের নিয়োগ করা বন্ধ হয়ে গেছে, যা আছে আছে, ওটাকে আমাদের পুলিশের অন্তর্ভুক্ত সেইভাবে ধরা হয় না। তো আমাদের শুরু হয় জুনিয়র কনস্টেবল দিয়ে, জুনিয়র কনস্টেবল। ওকে, জুনিয়র কনস্টেবলের পরে হচ্ছে গিয়ে কনস্টেবল, তারপরে হচ্ছে এএসআই, তারপরে এসআই,
তারপরে হলো ইন্সপেক্টর, তারপরে হলো ডিওয়াইএসপি বা ডিএসপি, তারপরে হলো এএসপি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপরে হচ্ছে গিয়ে এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপরে হলো এসএসপি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপরে হলো ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, তারপরে হলো আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তারপরে ডিজি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। ওকে, এই ডিজি হলো পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদ। তো এখানে আমি 50টি প্রশ্ন আলোচনা করার চেষ্টা করেছি এবং আরও অনেক প্রশ্ন কিন্তু ছুটে গেছে। আমি জানি কি কি প্রশ্ন ছুটে গেছে সেটা আপনারা আমাকে কমেন্টে জানান। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলি নিয়ে অবশ্যই একটি ভিডিও পরবর্তীতে করে দেওয়ার, এবং এই ভিডিও আপনাদের কেমন লাগলো প্রত্যেকে আমাকে কমেন্টে জানাবেন। এবং ভিডিওর শেষে আমি কিছু কথাবার্তা বলবো যে আমি এই ভিডিওটি করতে গিয়ে বেশ কিছু সময় আমার মূল্যবান ব্যয় করেছি, এবং আমার সাথে যারা কাজ করেছেন প্রত্যেকেরই পরিশ্রমের মূল্য আছে। তার জন্য যারা এই পিডিএফটিকে সংগ্রহ করতে চাইছেন তাদের জন্য বলবো যে ফোনপে বা পেটিএম বা যে কোনো কিছু একটা ব্যবহার করে বা অ্যামাজন পে যে কোনো কিছু ব্যবহার করে আপনারা মাত্র 21 টাকাতে এই পিডিএফটিকে সংগ্রহ করতে পারেন। স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে পরেই, এই নাম্বারে পাঠিয়ে দিলেই আপনাকে সাথে সাথে পিডিএফটি দিয়ে দেওয়া হবে, যেটি কিন্তু আপনাদের অনেকটা হেল্পফুল হবে। প্রিপারেশন নিতে লিখতে হবে না, অনেকটা হয়ে যাচ্ছে কি আপনারা জাস্ট প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারবেন। তাহলে অন্যদিকে আপনারা সময়টা কাজে লাগাতে পারবেন। এবং প্রত্যেককে বলবো যদি মক ইন্টারভিউ দিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং আমার সাথে যোগাযোগ করুন। একটি গ্রুপ অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং এখানে মক ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে। কারোর যদি কোনো সমস্যা থাকে আমার সাথে পার্সোনালি কথা বলুন। কেউ কোনো ধরনের কোশ্চেন জানতে চাইছেন বা হয়ে যাচ্ছে গিয়ে কোনো কোশ্চেন ছুটে গেল বা আর কোনো রকম ভিডিও চাইছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আমি এইবারে কমেন্ট বক্সে কমেন্ট না পাই তাহলে কিন্তু আমি দ্বিতীয়বারে ভিডিও নিয়ে আসবো না। কারণ ভিডিও করাটা বা লাইক বা সাবস্ক্রাইব বা আর কিছুটা কিন্তু আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আপনাদের সাথে জুড়ে থাকা। পুরো ভিডিওটা করতে গিয়ে যদি আমি কোনো ধরনের ভুল কথাবার্তা বলে থাকি বা কোনো কোশ্চেনকে ভুলভাবে বুঝিয়ে থাকি, দয়া করে আমাকে এটি সংশোধন করে দেবেন। আমি একজন ছাত্র মাত্র এবং আমার চাকরি জীবন বেশি দিনের নয়। তাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি 4টে পুলিশের পরীক্ষায় সিলেক্টেড ছিলাম, আমি এগুলো বলছি না এখানে। এবং সেখানে যে ইন্টারভিউ প্রস্তুতি নিতে গিয়ে যে প্রশ্নগুলো প্রিপারেশন নিয়েছিলাম সেই প্রশ্নগুলি আপনাদেরকে একজন ভাই হিসাবে, একজন দাদা হিসাবে জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি কিন্তু কোনো এখানে টিচার বা শিক্ষক হিসাবে আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। তো আশা করছি আপনারা প্রত্যেকেই আমার এই ক্লাসটিকে ধৈর্য সহকারে দেখবেন এবং আমি আশা রাখছি যে আপনারা এই ক্লাস থেকে অনেক লাভবান হবেন। এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চাকরি পাওয়ার পরে কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে নিজেকে এমনভাবে বদলে ফেলবেন না, যে ভুলে যাবেন না যে একটা দিন আপনিও সাধারণ মানুষ ছিলেন, এবং সাধারণ মানুষের সাথে এমন কোনো ব্যবহার করবেন না যে তারা যদি মনে করে যে পুলিশ আমার সাথে এত বাজে ব্যবহার করলো। আমরাই পারবো, আমরা নতুন প্রজন্ম, দিনের পর দিন পুলিশে প্রচুর পরিমাণে নতুন প্রজন্ম আসছে যারা ভালো ভালো এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে আসছে। তো আমি আশা রাখবো যে আমাদের পুলিশের মানুষের সম্পর্কে যে ধারণা এবং ডিপার্টমেন্টের যে বাজে জিনিসপত্র রয়েছে সেগুলো আমরা সবাই মিলে চেঞ্জ করব। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি। এবং আপনাদের ভালোবাসা আপনারা নিশ্চয়ই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে কিন্তু জানাবেন। আমার পরিশ্রমের মূল্য আমি এইভাবেই চাই। ওকে, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আয়না কিনে নিন বাড়িতে। প্রত্যেকে আয়নাতে বসে প্র্যাকটিস করুন এই প্রশ্নগুলোকে, নিজে নিজে প্রশ্নগুলোকে ধরুন এবং প্র্যাকটিস করুন। পোশাক আশাক বা আর কিছু, এই সমস্ত কোনো কিছু নিয়ে একটি ভিডিও যদি আপনারা চান তাহলে আমি কিন্তু অবশ্যই একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। ওকে, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।